তো হ্যালো ভাইরা, সবার কি অবস্থা? আশা রাখি ভালো আছো। তো আজকে আমরা ফিজিক্সের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলায় সবচেয়ে ইজি যে চ্যাপ্টারটা সেটা পড়বো। সেটা কি আমাদের পদার্থের গাঠনিক ধর্ম, চ্যাপ্টার 7। একদমই সোজা চ্যাপ্টার ভাই, একদমই সোজা। হ্যাঁ, তো এই চ্যাপ্টারটাকে আমরা ওইভাবেই সোজাভাবেই পড়বো। তুমি আগে চ্যাপ্টারটা পড়ছো কি না পড়ছো কোনো যায় আসে না, লেকচার ঠিক মতো দেখেন। ভাইয়া ট্রাই করবো কোশ্চেন সলভ থেকে শুরু করে থিওরি থেকে শুরু করে মোটামুটি 30 মিনিটের মধ্যে চ্যাপ্টারটাকে শেষ করে দেওয়া। ওকে, তাই এই লেকচারের নাম হলো ওয়ান শট না গান শট। ঠিক আছে, আপনার যে কোনো রেগুলার ক্লাসের থেকে এই ক্লাসটা আপনার কাছে অনেক বেশি অস্থির লাগবে। হ্যাঁ, সো আসেন চ্যাপ্টারটা শুরু করি। ওকে, কিছুদিন আগে এটা আমার যেহেতু আমি ফিজিক্সে পড়ি, ভাইভাতেও আসছিল। সো ভাইভাতে একটা কোশ্চেন জিজ্ঞেস করছিল, তোমাদেরকে আমি বলবো না, ঠিক আছে, কি কোশ্চেন আসছিল। তো যেহেতু আমি পড়াই তাই আমার জন্য কোশ্চেনটা ইজি ছিল। তো শুরু করা যাক। ওকে, তো সবার আগে চ্যাপ্টারে যদি প্রথমে আমি ঢুকি, তাহলে সবার আগে আমাকে দেখতে হবে পীড়ন জিনিসটা কি। ঠিক আছে, পীড়ন নিয়ে আমি কথা বলবো বা এই জিনিসটা কি হয়। ওকে, পীড়ন নিয়ে কথা বলি। সো মোটামুটি পীড়নটা, আমি যদি এখানে কথা বলি পীড়ন কি যে ভাই এত মোটা কেন? আচ্ছা দাঁড়াও, এটা কি খেয়ে দিয়ে মোটা হয়ে গেছে না? ওকে, সো ব্যাপারটা হলো কি, তোমার পীড়নের যদি আমি কথাটা বলি, সো পীড়ন ব্যাপারটা কি, দেখো পীড়ন বা বাংলা অর্থে যদি আমি মানে প দিয়ে প্রেসার বুঝায় বা প্যারাদায়ক কিছু একটা জিনিস বুঝায়, যদি আমি নর্মাল যদি বাংলা ভাষায় বলি, তাহলে পীড়নটা কি, পীড়ন মানে তোমার প্রেসারই বলতে পারো, বাট প্রেসার একদমই না। ঠিক আছে, এটাকে প্রেসার কেন বলে বা চাপ কেন বলে, কারণ পীড়নের ফর্মুলাটা প্রেসারের মতো এক্সাক্ট সেম। আমি তোমাকে যদি বলি পীড়নের ফর্মুলাটা কি, ঠিক আছে, পীড়নের ফর্মুলা হলো তোমার এফ ডিভাইডেড বাই এ। অনেকে বলবে ভাই এটা তো প্রেসারের ফর্মুলা বা চাপের ফর্মুলা, কিন্তু আসলে এই জিনিসটা না। ঠিক আছে, দুইটা আলাদা জিনিস, আমি বুঝাই দেবো, প্যারা নেই। তো এখন তোমার যে পীড়ন আছে, এই পীড়ন তোমার তিনটা ভাগে ভাগ করা। তো তিনটা ভাগে কি কি ভাগ করা? সবার আগে আমার আসবে হলো দৈর্ঘ্য পীড়ন, তারপর আসবে আমার আয়তন পীড়ন, আর তারপর লাস্টে আসবে আমাদের কৃন্তন পীড়ন। ঠিক আছে, আমি যদি ইংলিশে বলে দিই, লঙ্গিটিউডিনাল স্ট্রেস, ভলিউমেট্রিক স্ট্রেস আর শিয়ার স্ট্রেস। ওকে, তিনটা স্ট্রেস আর কি আছে। যদি কোনো ইংলিশ ভার্সনের কেউ হোক তাহলে তোমাদের জন্য ইজি হবে। ওকে, আচ্ছা, তো তোমাদের একটা মজার কথা বলি, আমি কিন্তু ক্লাস 11-12 ইংলিশই পড়ছি। হ্যাঁ, বাংলায় কিন্তু পরীক্ষা দিছি বাংলায়, কিন্তু পড়াশোনা হয়েছে ইংলিশে। আচ্ছা, তো এবার শুরু করি। তো সবার আগে আমরা দৈর্ঘ্য পীড়ন নিয়ে কথা বলবো। দৈর্ঘ্য পীড়ন, তো দৈর্ঘ্য পীড়ন জিনিসটা কি আসুন দেখে। তো তোমাদেরকে আমি ছোটবেলার একটা কথা মনে করাই। ধরো ছোটবেলাতে বাবা মা একটা কথা বলতো যে গ্রিলের সাথে ঝুলে থাক, কি বলে, উপরে হলো সিলিং এর সাথে ঝুলে থাক, মানে ঝুলে থাকলে লম্বা হবা, এটা আর কি বাবা মারা বলতো। ঠিক আছে, মানে তাদের চিন্তা হলো এইটাই যে ঝুলে থাকলে আমার বাচ্চা লম্বা হবে। তারপর কমপ্লেন খাওয়াই তো অনেক কিছু করতো। তো ধরো এখানে আমি একটা ডান্ডা নিলাম, এই ডান্ডার এখানে ধরো আমি একটা টান নিলাম। ঠিক আছে, ধরো আমি এখানে টান নিলাম নিলাম নেওয়ার পর ধরো আমি এটাকে নিচে বল প্রয়োগ করলাম। কি করলাম ভাই? এটাকে আমি নিচে বল প্রয়োগ করছি। ওকে, ধরো ধরে দে টান। ঠিক আছে, এখন তুমি যদি ওকে নিচে টান দাও তাহলে কি হবে ভাই? লম্বা হয়ে যাবে। গার্ডারের ক্ষেত্রে যেটা তুমি টান দাও এটা লম্বা হয়েছে, সিম্পল কথা। তাহলে কি এই জিনিসটা কিভাবে লম্বা হয়ে যাবে? তাহলে যদি লম্বা হয়, ধরো আমি যদি সেম জিনিসটারই যদি কথা বলি, ধরো আগের মতোই আছে, এটা ধরো আগের অবস্থা, কিন্তু এখন কি হবে, এই জিনিসটা আমার কি একটু লম্বা হয়ে যাবে। ওকে, এই জিনিসটা আমার কি হয়ে যাবে, একটু ভাই লম্বা হয়ে যাবে। বুঝা যাচ্ছে ভাই? যেহেতু লম্বা হয়ে গেছে তার মানে কি সাইড একটু পাতলা হয়ে যাবে। দেখো যত লম্বা লম্বা মানুষ দেখবো ওরা একদম পুরা পাটকাঠির মতো, কিন্তু ধরো বাকি যে মানুষরা যারা একটু ধরো ছোটখাটো, ওরা দেখবো একদম বালকি মোটা। তাহলে কি শুরুতে এর যে দৈর্ঘ্যটা ছিল, এটা ছিল কত ভাই? আমার দৈর্ঘ্যটা ছিল কত? আমার এল। আর এখানে বৃদ্ধি পাইছে কত? এখানে ভাই বৃদ্ধি পাইছে হলো আমার ডেল এল। ইজি জিনিস। ওকে, এখন কথা হলো যে ভাই, এই যে তুমি যে এফটা দিছো, কিসের উপর দিছো ভাই? অবশ্যই একটা ক্ষেত্রফলের উপর দিছো। এখানে কি ভাই তোমার একটা ক্ষেত্রফল ছিল, তাই না? জি ভাই, দেওয়া হয়েছে। এখন এখানে একটা জিনিস হয়েছে, সেটা কি, ধরো কেউ যদি কারো জায়গা থেকে চেঞ্জ হয়, তখন ওর ভিতরে একটা ধরো যন্ত্রণার সৃষ্টি হয়। ধরো তুমি বাসায় বসে ধরো ফেসবুক চালাচ্ছ, ইনস্টাগ্রাম দেখতেছো, হঠাৎ করে ধরো মাথায় চিন্তা আসলে পড়তে বসতে হবে, মোড়ামুড়ি করে একটু পর আরেকটু পর সেই সেই হ্যান ত্যান। তাহলে এই জিনিসটি হলো কি তোমার পীড়ন। তাহলে পীড়নে আসলে ব্যাপারটা কি ভাই, পদার্থের ভিতরে একটা কিছু অনুভূতি হয়। ঠিক আছে, আচ্ছা, তো এখানে তুমি যে এফটা দিলা, এই এফ এর ফলে এই যে আমার তার, এই তারের ভিতরে উল্টা দিকে একটা এফ ক্রিয়েট হয়, যেটাকে তুমি বলতে পারো প্রতিরোধকারী বল, মানে বা রিস্ট্রেইনিং ফোর্স। ও চাই কি, যাতে ওই তারটা লম্বা না হয়, আগের জায়গাতেই থাকে। এই এফ, এই ভিতরে মানে বাহিরে, এটা মিলে চলে আসে কি, মানে আমার দৈর্ঘ্য পীড়ন। তাহলে দৈর্ঘ্য পীড়নের ফর্মুলা কি? দৈর্ঘ্য পীড়নের ফর্মুলা হলো এই ভিতরের এফ আর বাহিরে এই এফটাকে তুমি যদি আসলে বলো, এটা হলো তোমার প্রতিরোধকারী বল। প্রতিরোধকারী বল। কেন বললাম প্রতিরোধকারী বল? কারণ এই ডিউতে মাঝে মাঝে থিওরিটিক্যাল কোশ্চেন খুব ভালো লাগে, তো তখন যাতে কনফিউজ না হয়ে যাবে এই জন্য আমি এটা শিখাই রাখি যে আসলে এটা বাহ্যিক বল না, এটা প্রতিরোধকারী বল। বাট
আসলে বাহ্যিক বল আর প্রতিরোধকারী বল এগুলো একদম এক্সাক্ট একই, ঠিক আছে? সো যদি কোনো কারণে অপশনে তোমার প্রতিরোধকারী বল থাকে আর বাহ্যিক বল থাকে, অ্যানসার থাকবে কি প্রতিরোধকারী বল। আর যদি না থাকে তাহলে বাহ্যিক বল লাগে, ঠিক আছে? সো আমাদের আসলে দেখতে পারো, তুমি দেখতে পারো ভাই সাউন্ড কেমন জানি হইছে। আচ্ছা এটা ডিসকানেক্ট হয়েছে এখন এখন হ্যালো হ্যালো হ্যালো। এখন ঠিক আছে? যদি আবার সমস্যা হয় তাহলে আমাকে এটা বললে যে ভাই সাউন্ডের সমস্যা। ওকে এখন ঠিক আছে, সরি এটা ডিসকানেক্ট হয়ে গেছিল আর কি। ওকে প্যারা নেই, এখন ঠিক আছে হয়ে গেছে। এখন ঠিক আছে, এখন যদি ঠিক থাকে তাহলে বলে ঠিক আছে, আমি এখানে ঠিকই শুনছি, মানে এখন ঠিক আছে। ওকে, তাহলে কি আমার দৈর্ঘ্য পীড়নের ফর্মুলা কি দাঁড়ালো? দৈর্ঘ্য পীড়নের ফর্মুলা দাঁড়ালো কি আমার এফ বাই এ। এখন তো তোমাকে দৈর্ঘ্য পীড়নে জিজ্ঞেস করতে পারে যে বাবা বলো তো এটার একক কি। তাহলে যদি কেউ বলে যে ভাই এটার একক কি, এটার একক কি হবে? এটার একক খুবই সিম্পল। উপরে আছে কি আমার বল, বল মানে কি আমার নিউটন। নিচে আছে আমার এরিয়া, মানে কি ভাই নিচে আছে কি আমার নিউটন পার মিটার স্কয়ার, মানে কি প্রেসারের একদম একই। তোমাকে ধরো কেউ যদি এখন, জি ঠিক আছে এখন সবাস, এখন তোমাকে ধরো কেউ যদি বলে ভাইয়া মাত্রা বলেন, মাত্রা, দেখো মাত্রা কিভাবে বলবো। দেখো নিউটন মানে কি ফোর্স, ফোর্স মানে কি এম এ, এম ফর এ, সরি এম ফর এম, এ মানে কি মিটার পার সেকেন্ড স্কয়ার, মিটারের জন্য লেন্থের এল, সেকেন্ডের জন্য টি, তাহলে কি এম এল টি ইনভার্স 2। আর নিচে আছে আমার মিটার স্কয়ার, তাহলে নিচে আছে কি আমার এল স্কয়ার, উপরের এল নিচের এল স্কয়ার কাটাকাটি, তাহলে আসলো কত এল ইনভার্স 1 টি স্কয়ার। সো আমার এখানে দাঁড়ালো কি এম এল ইনভার্স 1 আর এখানে কত পাবো টি ইনভার্স 2, ঠিক আছে? মাত্রা তুমি মুখে মুখে করাই এখন দরকার, বারবার কাটাকাটি করে এত কাহিনী করা হয়ে যাবে না, ঠিক আছে? ইজিলি বের করতে হবে। ওকে ভাই বুঝতে পারলাম, তাহলে ভাই আমার দৈর্ঘ্য পীড়ন কি একদম ক্লিয়ার হয়ে গেছে। ওকে ক্লিয়ার ভাইয়া সবাস। ওকে নেক্সট আসি। এখন ধরো তোমাকে কেউ বললো যে ভাই আয়তন পীড়ন বলেন, আয়তন পীড়ন। সো আয়তন পীড়নে তুমি মাঝে মাঝে দেখছো ধর একটা বল আছে, বলটা নিয়ে হুদাই চাপাচাপি করতেছো, ঠিক আছে? ছোট করা ট্রাই করতেছো, বড় করা ট্রাই করতেছো, মানে আমাদের কি বলে যে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, তাই না? মানে যা মন চাইতেছে করতেছি, তাই না? ওকে, ব্যাপারটা কি আয়তন পীড়নের জিনিসটা তোমার একই, ঠিক আছে? একদম সিম্পল ভাষা, এখন তোমরা এই সবই বুঝে যাবা। ধরো আমি তোমাকে একটা বল নিলাম, এই বলটা ধরো তুমি নিলাম, ধরো তুমি চারদিক থেকে করলে এখানে প্রেসার দিলা, চাপ দিলা, চাপ দিলে কত প্রেসার পি, বল বলবে কি আমি আমার জায়গা থেকে সরবো না, বাট আসলে কি সরে যাবে যদি ঠিকঠাক মতো বল দাও। তাহলে এখন কি ভাইয়া, এই ধরো তোমার বলটা ফার্স্টে এখানে ছিল, এখন ধরো ছোট হয়ে গেছে। এখন যখন ছোট হয়ে গেছে, শুরুতে ধরো ভলিউম ছিল, এটাকে ধরো আমি একটু হোয়াইট কালার দিয়ে দেখি, ধরো শুরুতে প্রেসার দিচ্ছ তুমি হলো পি, ভলিউম ধরো শুরুতে ছিল ভি, এখন দেখো ছোট হয়ে গেছে। এখন ছোট হওয়ার ফলে এখানে একটা চেঞ্জ আসছে, তাই না ভাই? হ্যাঁ, এখানে কি আমার একটা চেঞ্জ আসছে। এখন চেঞ্জটা কি আসছে, এই যে চেঞ্জটা, এই চেঞ্জটাকে আমার ডেল ভি বলা যায়, মানে কি আয়তনের যে পরিবর্তনটা হয়েছে। এখন ভাই পরিবর্তন যখন হয়েছে, তার মানে কি অবশ্যই ভিতরে কিছু না কিছু একটা প্যারা ক্রিয়েট হয়েছে, বা কিছু না কিছু একটা ঝামেলা হয়েছে। এখন সেই ঝামেলাটা কি বল বলবে না আমি আমার জায়গা থেকে সরবো না, আমি আগের জায়গায় থাকবো, তার মানে কি উল্টা দিকে আবার সেম একটা প্রেসার দেওয়ার চেষ্টা করবে বা দিবে, যার কারণে কি এখানে পীড়নের সৃষ্টি হবে। তাহলে এখানে তুমি যদি বলো যে ভাই এখানে পীড়ন কি হবে, তাহলে এখানে তোমার আয়তন পীড়ন কি ভাই, এখানে তোমার আয়তন পীড়নকে তুমি চাইলে দেখো চারদিক থেকে তুমি এফ দিচ্ছ, জি ভাইয়া, এখানে একটা এরিয়া আছে না, জি ভাইয়া, তো এখানে তুমি এফ বাই এও লিখতে পারো, অথবা তুমি এই জায়গায় ডিরেক্টলি লিখে দিবা বা প্রেসার লিখে দিবা। তাহলে এখানে আয়তন পীড়ন আমার কি হবে, এখানে আয়তন পীড়ন হবে কি ভাই আমার প্রেসারের পি, ঠিক আছে? তাহলে কি তোমার বাইরের দিকে কি, বাইরের দিকে তোমার ওকে একটা প্রেসার দেওয়ার চেষ্টা করতেছে, এই পিটাই এখানে লেখা হয়েছে, ঠিক আছে? এই পিটাই আমার এখানে লেখা হয়েছে। তাহলে সবাই আয়তন পীড়ন ক্লিয়ার? জি ভাই ইজি জিনিস, বুঝতে পারছেন? জি ভাই বুঝেছি। এবার দেখো কৃন্তন পীড়ন, ঠিক আছে? কৃন্তন পীড়নটা কেউ জানি পাতকান জানি পাতা দেয় না, কোনো কোনো জায়গাতেই আসে না, বাট তারপরেও কৃন্তন পীড়ন শিখে রাখেন। দৈর্ঘ্য পীড়ন নিয়ে সবার মাতামাতি, আয়তন পীড়ন নিয়েও কোশ্চেন আসে, বাট কৃন্তন পীড়ন দিয়ে কেন কোশ্চেনই দেয় না। সো যেহেতু আপনার 24 ব্যাচ বলা যায় না, দিয়ে দিতে পারে। আচ্ছা, সো কৃন্তন পীড়নের ব্যাপারটা কি, এটারও তোমার একক কি হবে নিউটন পার মিটার স্কয়ার, মাত্রা কি একই। তো লিখলাম না,
সো ক্রিন্তন পীড়নে কি হবে? আচ্ছা, এখন দেখো ক্রিন্তন পীড়নের ব্যাপারটা কি। ক্রিন্তন পীড়নের ব্যাপারটা হলো, ধরো একটা বই আছে, একটা বই নিয়ে আসি। ধরো একটা বই আছে, আচ্ছা এখন ধরো এই বইটা তোমার টেবিলের উপর আছে। আচ্ছা এখন ধরো টমেটোর উপর টান দিলা, হ্যাঁ এখন টান দেওয়ার ফলে কি হয়েছে বলো তো ভাই? টান দেওয়ার ফলে হচ্ছে কি, এটা জায়গা থেকে সরে গেছে, তাই না? এখানে কি একটু সরে গেছে, মানে কি শেপে চেঞ্জ আসছে। যেহেতু ভাই এটার আকার আকৃতি পরিবর্তন হয়েছে, তাই এটাকে বলা হয় ক্রিন্তন পীড়ন। ওকে, তাই এর নাম একটু অদ্ভুত, মানে এটা শেপ নিয়ে কথা বলে। সো ব্যাপারটা কি? ব্যাপারটা হলো, ধরো তোমার যে শুরুতে এই ধরো তোমার হলো বইটাকে একটু সরে গেছে, মানে কি একটু অ্যাঙ্গেলে সরে গেছে। ধরো শুরুতে বইটা এখানে ছিল, এখানে সরে গেছে। এটা সরে যাওয়ার ফলে কি আমার এখানটা থেটা হবে না? জি ভাই হবে। এখানে দেখাটা চেঞ্জ আসছে না? জি ভাই চেঞ্জ আসছে। চেঞ্জটাকে আমি কি বলবো? ধরো ডেল এক্স বললাম। আর এই পরিবর্তনটাকে ধরো আমি কি বললাম? এল বললাম। বুঝে গেছে? তাহলে ক্রিন্তন পীড়নে কি হয়, তুমি যখন এর দিকে এই বরাবর যখন তুমি একটা বল লাগাইছো, তখন কি হয়েছে ভাই? বইটা কি তার শেপ চেঞ্জ করে ফেলছে। সোজা হিসাব। তাহলে আপনারা ক্রিন্তন পীড়ন বুঝছেন। এখন ভাইয়া ও তো আবার কি চাবে? আমি তো ভাইয়া শেপ চেঞ্জ করব না, যেখানে আসি ওখানেই থাকবো। তার মানে কি আবার উল্টা দিকে গিয়েও একটা ফোর্স ফিল করবে, তাই না? ওকে, তাহলে এবার এখানে ক্রিন্তন পীড়ন কি হবে ভাই? এবার এখানে ক্রিন্তন পীড়ন তোমার হবে, এটাকে সাদা দিয়ে লিখি। এবার এখানে তোমার কি ক্রিন্তন পীড়নটা কি হবে? এখানে তোমার এবার ক্রিন্তন পীড়ন হবে, দেখো এবার ফোর্সটাকে তুমি স্পর্শক বরাবর দিছো। খেয়াল করো এখানে যে ফোর্সটা, সেটা কিন্তু লম্ব বরাবর ছিল। এই দেখো তোমার এরিয়া এর সাথে লম্ব বরাবর, বাট এখানে ফোর্সটা কিন্তু তুমি একদম স্পর্শক বরাবর দিছো বা সমান্তরালে দিছো। তাই আমি এখানে বলবো, এখানে যে ফোর্সটা কাজে লাগছে সেই ফোর্সটা তুমি প্যারালাল লিখবা, আর নিচে দিয়ে দিবা কি? এরিয়া এ। এখন ভাই এরিয়া এ কে? এরিয়া এ হলো তোমার একটা বই আছে না, বইয়ের উপর তো অবশ্যই একটা ক্ষেত্রফল আছে, ওই ক্ষেত্রফলটাই তোমার হলো এরিয়া এ। আমরা তো এই বইটাকে সাইড থেকে দেখতেছি, তাই দেখা যাচ্ছে না। বাট তোমার এখানে কি কিন্তন পীড়নের ফর্মুলা কি? এফ সমান্তরাল বাই এ। আর দৈর্ঘ্য পীড়নে কি ভাই? এফ পারপেন্ডিকুলার বাই এ, বা এফ লম্ব বাই এ। এই দুইটা ক্লাসিফিকেশন কোনো বইয়ে দেওয়া থাকে না, ওরা খালি বলে বল দিছে। কি বল দিছে? কিছুই বলে না। ওকে, তাহলে তোমাদের কাছে জানি জিনিসটা ক্লিয়ার থাকে। বুঝতে পারছেন আপনারা? ওকে, এইবার আমরা শুরু করব বিকৃতি নিয়ে কথা। ওকে, এবার আমরা কাকে নিয়ে কথা শুরু করবো ভাই? এবার আমরা শুরু করবো হলো বিকৃতি নিয়ে কথা শুরু করবো। আসো, পীড়ন নিয়ে আমরা বহুত কাহিনী করছি, এবার আমরা বিকৃতি নিয়ে কথা বলবো। আসো ভাইয়া, প্যারা দিছেন, বল দিছেন, শেপ চেঞ্জ করছেন, ঠিকই আছে, বোঝা গেল। আমি যদি তোমাকে একটা কোশ্চেন করি, বিকৃতি মানে তো বুঝো চেঞ্জ আসা। যেমন এই ফার্স্টে কি হয়েছে ভাই বলতো? দৈর্ঘ্যে চেঞ্জ আসছে। মাঝখানে কি হয়েছে ভাই? আয়তনে চেঞ্জ আসছে। প্রিন্তনে কি হয়েছে? শেপে চেঞ্জ আসছে। তোমাকে যদি আমি কমেন্টে একটা অ্যান্সার, এটা ম্যাক্সিমামই পারে না, তোমাকে যদি আমি একটা কোশ্চেন জিজ্ঞেস করি যে পীড়ন আগে সৃষ্টি হয় নাকি বিকৃতি আগে সৃষ্টি হয়? বিকৃতি মানে তো বুঝো ভাই চেঞ্জ হওয়া, পীড়ন মানে কি ভিতরে যে প্যারাটা ক্রিয়েট হচ্ছে। আমার কোশ্চেন কি, পীড়ন আগে না বিকৃতি আগে? মানে কাইন্ড অফ লাইক কোশ্চেনটা হয়ে গেছে ডিম আগে না মুরগি আগে। তাহলে আমাকে বলো তো কে আগে? পীড়ন আগে না বিকৃতি আগে? দেখি তো কি অ্যান্সার দাও। ততক্ষণ আমি দৈর্ঘ্য বিকৃতি শুরু করি। তাহলে এখন কিভাবে আমি দৈর্ঘ্য বিকৃতি নিয়ে পড়বো? ওকে, তাহলে এখন আমরা কাকে নিয়ে কথা বলবো? ব্যাকরণে। এটা তো ভাই একদম ইজি, এটা সবাই পারবে। আয়তন ব্যাকরণে, ক্রিন্তন ব্যাকরণে। এটা কেউ অ্যান্সার দেয় না কেন? কিছু বলো, কিছু একটা বলো। তো তো মারবো না, তাই না? বা বলে দাও পীড়ন আগে, কিছু একটা বলে দাও, বিকৃতি আগে কিছু একটা বলে দাও। অবশ্যই কারণ বলার চেষ্টা করো। তাহলে এখন দেখো এখানে বিকৃতি কি হবে। এখানে দৈর্ঘ্য বিকৃতি হবে, চেন যেটা আসছে ডেল এল ডিভাইডেড বাই এল। চেঞ্জ কি আসছে? ডেল এল, আর ডিভাইডেড বাই কি ভাই আমার? এল। মানে কি পরিবর্তন বাই অরিজিনালি যেটা ছিল। সব বিকৃতির ফর্মুলা একই ফরম্যাটে হবে। আমি আবার বলে দিই, সবগুলো বিকৃতির ফরম্যাট কি? উপরে বসাবা চেঞ্জ, নিচে বসাবো অরিজিনাল। উপরে বসাবো কি? চেঞ্জ, নিচে বসাবো কি? অরিজিনাল। এটা হলো তোমার জেনারেলাইজ ফর্মুলা। তাহলে আমি কি যদি এখানে বিকৃতির কথা বলি, তাহলে বিকৃতির ফর্মুলা কি দাঁড়াইলো? বিকৃতির ফর্মুলা দাঁড়াইলো
চেঞ্জ বাই অরিজিনাল। পিওন আগে, বিকৃতি আগে, হইতেও পারে। তোমরা এমন ডিপ্লোম্যাটিক অ্যান্সার কেন দাও? আচ্ছা আমি তোকে বলি, একটা জিনিস চিন্তা করো ভাই, পিরনে আপনি একটা কথা বলছিলেন যে আমরা যে ফোর্সটা বসাই, এই যে আমরা যে ফোর্সটা বসাই, এই ফোর্সটা না ভিতরে ক্রিয়েট হয়, মানে আমরা যে বলটা বসাই ওই বলটা ভিতরে ক্রিয়েট হইতে হবে, বাহিরে না। বাহিরের এফ আমরা এখানে বসাই না, ভ্যালু একই বাট বসাই না, ঠিক আছে? দুইটা দুই জিনিস। আমরা এখানে যে ফোর্সটা বসাই সেটাকে আমরা ভিতরে বসাই, মানে ভিতরে যে বাধাদানকারী বল সেইটা আমরা ফর্মুলাতে বসাই। এখন আমাকে বলো, তোমাকে যদি আমি চেঞ্জই না করি তুমি কি আমাকে বাধা দিবা? ধরো তুমি ফোন চালাচ্ছ, আমি এসে যদি তোমাকে ডিস্টার্বই না করি, মানে তোমার যদি কোনো পরিবর্তনই না ঘটাই, তাহলে তুমি কি আমাকে বাধা দিবা? তুমি কি আমাকে বলতে আসবা, আরে ভাইয়া এখনই তো পড়লাম, এখনই তো উঠলাম, আরে একটু পর পড়বো, আরে কালকে পড়বো? তুমি আমাকে এটা বলবা? যখন ডিস্টার্ব করছি তখন বলবা। তার মানে কি বুঝাতে যাচ্ছি? তার মানে তুমি যখন বাহিরে বল দিছো, ও বিকৃতি ঘটাইছে এবং ওই বিকৃতি ঘটানোর ফলেই ও ভিতরে একটা প্রতিরোধকারী বল দিছে। তাহলে আশা রাখি তোমরা অ্যান্সার পেয়ে গেছো যে ভাইয়া আগে বিকৃতি ঘটে দেন পীড়ন হয়। যদি বিকৃতি না ঘটতো তাহলে ভিতরে কোনোদিনই বাধাদানকারী বল তৈরি হইতো না। সবাই ক্লিয়ার? হ্যাঁ সাব্বাস, তাসলিমা একদম কারেক্ট অ্যান্সার দিচ্ছে, গুড। যাক, তোমাদের মাথায় ভালোই বুদ্ধি আছে। এবার 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 1 থেকে 5-এর মধ্যে থাকতে হবে, ঠিক আছে? ঢাবিতেও থাকতে হবে, চাবিতেও থাকতে হবে। হ্যাঁ, আশা রাখি পারবা। জাস্ট যা বলি তা ঠিক মতো করে যান, পরীক্ষাগুলো মনোযোগ দিয়ে করেন, ক্লাসগুলো ভালো মতো দেখেন, তাইলেই হবে। হ্যাঁ, তাহলে কি দৈর্ঘ্য বিকৃতি। এখন আসে আমার আয়তন বিকৃতিতে। আচ্ছা, এখন দেখো আয়তন বিকৃতি কি ভাই, চেঞ্জ যেটা হয়েছে, চেঞ্জ হয়েছে কি ভাই? ভলিউমের চেঞ্জ হয়েছে বা আয়তনের চেঞ্জ হয়েছে। আর শুরুতে যেটা ছিল, আর কি ভাই আমার শুরুতে যেটা ছিল, এখন এখানে একটা ব্যাপার আছে, এখানে সামনে একটা নেগেটিভ সাইন দেওয়া হয়। এখন তুমি বল ভাইয়া নেগেটিভ কেন দেওয়া হয়? ঠিক আছে, তুমি এখন আমাকে বল ভাই নেগেটিভ কেন দেওয়া হয়? নেগেটিভ দেওয়ার কারণ হলো, দেখো দৈর্ঘ্য, তুমি যদি ফোর্স দাও দৈর্ঘ্য বাড়বে, শেপ চেঞ্জ করলেও পজিটিভই হবে। বাট আয়তনের ক্ষেত্রে হয় কি, যখন বাহির থেকে চাপ দাও ওর লাস্টের যে ভলিউমটা বা আয়তনটা, এটা শুরুর আয়তনের থেকে ছোট হয়। যেহেতু ছোট হয় ওভারঅল কি নেগেটিভ আসে, তাই আমরা বাইরে একটা নেগেটিভ দিয়ে এটাকে পজিটিভ করার চেষ্টা করি। আশা রেখে বোঝা গেছে? ওকে, এবার ক্রিন্তন বিকৃতিতে আসি। তাহলে এবার ক্রিন্তন বিকৃতি কি হবে ভাইয়া? ক্রিন্তন বিকৃতি কি হবে? দেখো ক্রিন্তন বিকৃতির মানে কি, শেপের চেঞ্জ। শেপের চেঞ্জ বুঝবো কেমনে? বই কতটুকু সরছে ডিভাইডেড বাই শুরুতে এল কতটুকু ছিল, এই ফর্মুলাটা একটু মনে রাখতে হয়, বাকিগুলো তোমার ইজিলি মনে থাকে। আর এখানে ফর্মুলা কিভাবে আসলো, ডেল এক্স বাই এল। এখন তোমাকে যদি আমি কমেন্টে জিজ্ঞেস করি বিকৃতির একক কি, দেখি কার মাথায় বুদ্ধি আছে। এটা খুব ফেমাস একটা এমসিকিউ, বলো তো বিকৃতির একক কি? ওকে, আমরা এখন চলে যাব গুণাঙ্ক গুলাতে, ঠিক আছে? ইয়াং এর গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক, ক্রিন্তন গুণাঙ্ক, যতগুলা গুণাঙ্ক আছে সবগুলা গুণাঙ্কে চলে যাব, বা কনস্ট্যান্টে চলে যাব। এটাকে আমরা বলি স্থিতিস্থাপক গুণাঙ্ক। আরে সাবাস, একক ভাইয়া নাই, গুড। কেন ভাই একক নাই? উপরেও আপনার দৈর্ঘ্য, নিচেও দৈর্ঘ্য, উপরেও মিটার নিচেও মিটার, উপরেও ভলিউম নিচেও ভলিউম, উপরেও এক্স নিচেও এল, মানে কি সবার মাত্রা একই। তার মানে কি আমার বিকৃতির কখনো কোনো একক থাকতে পারে না। এটার কি ভাই একক নাই? মাত্রা, মাত্রা কি বলতো? একক নাই। আরে কি রে, কেমন হচ্ছে কেন? একক নাই, মাত্রা কি হবে বলতো? মাত্রা, একজন কাছে মাত্রা ভাই নাই। দেখো মাত্রা, মাত্রা কি হবে দেখি, মাত্রা আছে তো। ওকে, এখন ভাই গুণাঙ্কতে কি হবে দেখো। গুণাঙ্কের ব্যাপারটা হলো কি, স্থিতিস্থাপক গুণাঙ্কের ব্যাপারটা কি, যখন তুমি কাউকে বিকৃতি দিলা তখন ভাই ওর নিজেদের মধ্যে একটা প্যারা হবে। বেশি বিকৃতি ঘটাবা বেশি প্যারা দিবে, বেশি বিকৃতি ঘটাবা বেশি প্যারা দিবে, বেশি বিকৃতি ঘটাবা বেশি প্যারা দিবা, যেটা অ্যাডমিশন টাইমে হয়, তাই না? তোমার বেশি তোমার চেঞ্জ হয়, নাম্বারে ফ্ল্যাকচুয়েশন উপর নিচে আসে, তোমার কি ফ্রাস্ট্রেশন লেভেল বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে। বাট 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 সবকিছুরই একটা সহ্য ক্ষমতা আছে। দেখবা গার্ডার, তুমি যদি অনেক আপ ডাউন করো একটা সময় এটা ছিঁড়ে যাবে।
সেম ভাবে অ্যাডমিশনেও আমি বারবার বলি যে ঠিক আছে একটা লেভেল পর্যন্ত স্ট্রেস নেওয়া ঠিক আছে, বাট এটাকে যখন বেশি করো তখনই কিন্তু মানুষ সুসাইডের রাস্তাটা বেছে নেয়। সো তোমার যদি, দেখো সবার একটা লিমিট আছে, তোমার যখন মনে হবে ভাই আর সম্ভব না, ছাইড়া দে ভাই, ঠিক আছে, ছাইড়া দে। অ্যাডমিশন ছাড়াও জীবনে অনেক কিছু করা যায়, আমি আমার বয়সে এসে দেখছি অনেক কিছু করা যায়। তো আমি আবারও বলি যে সবকিছুর একটা লেভেল আছে, ঠিক আছে। যাই ব্যাক টু দ্য টপিক। ব্যাপারটা কি, স্থিতিস্থাপক গুণাঙ্কের একটা লিমিট আছে, ও একটা লিমিট পর্যন্তই সম্পর্ক মেনটেন করতে পারে, তারপর কি ঠাস করে ছিঁড়ে যায় বা ভেঙে যায়। ওকে, তাহলে কি স্থিতিস্থাপক সীমার মধ্যে মানে কি যে লিমিটের মধ্যে, আচ্ছা সাদিয়া আফরিন বলছে এম এন ইনভার্স টু, না না বাবা এম এন ইনভার্স টু কেন হবে, দেখো একক যেহেতু নাই, তুমি এখানে কি বলতে পারো ভাই, দেখো হচ্ছে দৈর্ঘ্য নিয়ে আমি কথা বলতেছি, তাহলে কি এটার যে মাত্রা, এটার মাত্রা মাত্রা বিহীন বলতে হবে, কি বলতে হবে ভাই? মাত্রা বিহীন, ঠিক আছে। অথবা এটার মাত্রাকে তুমি চাইলে এভাবেও লিখতে পারো, দেখো এটার মাত্রাকে তুমি চাইলে এটাও লিখতে পারো এম টু দি পাওয়ার জিরো, এল টু দি পাওয়ার জিরো, টি টু দি পাওয়ার জিরো, ঠিক আছে। এটা এটা অনেক সময় অপশনে দেওয়া থাকে। দেখো এখানে সবার পাওয়ারই কিন্তু জিরো জিরো, কারণ কি এর কোনো মাত্রা নাই, মাত্রা বিহীন, ঠিক আছে। এই নাই বলা যাবে না, এভাবে লিখতে হবে। আচ্ছা, তো ব্যাপারটা কি তোমার, এখন তুমি যদি দৈর্ঘ্য গুণাঙ্ক নিয়ে যদি কথা বলো, দৈর্ঘ্য গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক, ক্রিনথন গুণাঙ্ক, তো ব্যাপারটা কি ভাইয়া, তোমার এখানে পীড়ন আর বিকৃতির মধ্যে একটা সম্পর্ক আছে, সম্পর্কটা কি যে ভাইয়া, তুমি পীড়ন বাড়াবা, আসলে তো বিকৃতির ফলে পীড়ন হয়, বাট আমাদের বই এমন ভাবে লেখে যে মনে হয়, হ্যাঁ 19 মিনিট, ঠিক আছে, তুমি বিকৃতি যত ঘটাবা পীড়ন তত বেশি হবে, ঠিক আছে, এরকম আর কি। তো ব্যাপারটা লাগে আমি এখান থেকে বলতে পারি কি, যে পীড়ন সমানুপাতিক বিকৃতি সবার জন্য, সবগুলো ফর্মুলার জন্যই লেখা যায়। পীড়ন, এটা একটা কাজ করে উপরে লিখে দিই, উপরে জায়গা হবে, আচ্ছা লিখে দিচ্ছি পীড়ন সমানুপাতিক বিকৃতি। আচ্ছা, সো পীড়ন যখন সমানুপাতিক বিকৃতি, আমি এখন কি সবার জন্য ফর্মুলা লিখবো। কনস্ট্যান্ট তুমি যদি উঠায় দাও, এই সমানুপাতিক চিহ্ন তুমি যদি উঠায় দাও, তাহলে এখান থেকে তুমি কি লিখতে পারো, লিখতে পারো ভাইয়া এটার জন্য পীড়ন কি ছিল ভাই, এফ বাই এ। যদি দৈর্ঘ্য গুণাঙ্ক হয় তোমার এখানে আসবে কি গামা বা ইয়াং মডুলাস, এখানে আসবে গামা, এখানে আসবে কি ডেল এল বাই এল। সো গামা অনেক ফেমাস, অনেক ফেমাস, এফ এল ডিভাইডেড বাই এ ডেল এল, অনেক ফেমাস, ঠিক আছে। এত মানে এই চ্যাপ্টার থেকে যদি কোনো কোশ্চেন আসে এই ফর্মুলার উপরেই কোশ্চেন দিবে, বাকি কারো কাছ থেকে আসে না, ঠিক আছে। এই একাই সবকিছু নিজের দখলে রাখছে বলতে পারো। সেম ভাবে এটার জন্য আমি ডিরেক্ট লিখে দিই, ঠিক আছে। বাল্ক মডুলাসের জন্য হলো কি বিটা, আমি সময় নষ্ট করবো না। সো বিটা তুমি কিভাবে লিখতে পারো, বিটা তুমি লেখা যাবে, দেখো এফ এর জায়গায় কি আসবে বলতো, এফ বাই এর জায়গায় কি আসবে, নিজে চিন্তা ভাই, এফ বাই এর জায়গায় বসে পি, তাহলে পি বসাই দেন, বসাইছেন ভাই। দেখেন ভাই এল এর জায়গায় এখানে বসবে কি শুরুর যে ভলিউম, আর নিচে বসবে কি ভাই চেঞ্জ ইন ভলিউম, ভাই সামনে একটা নেগেটিভ ছিল, সামনে নেগেটিভটা দিয়ে দেন, শেষ, দেখছো, ডিরেক্ট লিখে বলছি। ওকে, আচ্ছা নেক্সটে আসি। ক্রিনটন গুণাঙ্কতে কি দেখবো ভাই, ক্রিনটন গুণাঙ্ককে দেখা হয় ইটা দিয়ে, সেখানে ইটা কি আবারও সেম বসবে ভাই, এখানে এফ নিচেও এ, যেভাবে বসবে এফ এ, ভাইয়া এখানে বসবে ডেল এক্স, দেখো এখানে কি পরিবর্তন ছিল, উপরে বসে গেছে আমার এল। এখন আমাকে একটু কথা বলো ভাইয়া, ক্রিনটন বিকৃতিতে আপনার চেঞ্জ খুবই অল্প হয়, আচ্ছা খুবই যদি অল্প হয়, এখান থেকে তুমি একটা কথা বলতে পারো, কথাটা কি যে ট্যান থেটা, যদি এটা তোমার 90 ডিগ্রি অবশ্যই, ট্যান থেটা ইজ ইকুয়াল টু কত আমার, ডেল এক্স বাই এল। ছোটবেলা থেকে পড়ে আসছি ভাই, ট্যান থেটা যদি খুবই ছোট হয়, থেটা যদি স্মল হয়, তাহলে ভাই ট্যান থেটা আর থেটা প্রায় একই হয়, প্রায় একই হয়। আমি এলটাকে একটু নিচে নামাবো, এলটাকে নিচে নামায় এখানে আনবো, আমি করবো কি ডেল এক্স বাই এল কে ডিরেক্ট থেটা লিখে দিব, এটাকে কি করবো ভাই ডিরেক্ট থেটা লিখে দিব। তাহলে আমার ফর্মুলা কি দাঁড়াইলো, এটা ইজ ইকুয়াল টু এফ বাই এ থেটা। তাহলে মনে রাখবো কিভাবে, আমার তো মুখস্থ হয়ে গেছে এতদিন, মানে পড়ানোর পরে মুখস্থ হয়ে যায় সবারই, আর তোমার যদি মুখস্থ না থাকে তুমি জাস্ট এটা মনে রাখবা, গামা ইকুয়াল টু পীড়ন বাই বিকৃতি, বিটা ইকুয়াল টু প্রেশার বাই ভলিউমের চেঞ্জ, আর ইটা ইজ ইকুয়াল টু পীড়ন বাই থেটা, সিম্পল, এটা মনে রাখলেই হবে, বাকিটা চেঞ্জ করে নিয়ে আসা যাবে। সবাই আগেরটা ক্লিয়ার, সবাই এটা ক্লিয়ার, এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট স্লাইড এই চ্যাপ্টারের, সবাই এতটুকু ক্লিয়ার, বুঝতে পারছো? আপনারা কি বুঝতে পেরেছেন?
যদি বুঝতে পেরে থাকেন তাহলে হ্যাঁ বলুন। এবার পয়জনের অনুপাত দেখো, পয়জনের অনুপাতে কি বলছে? পয়জন বলছে তুমি যদি কাউকে দৈর্ঘ্যে বাড়াও তাহলে সে সাইজ দিয়ে ছোট হয়ে যাবে, সরি সাইড দিয়ে ছোট হয়ে যাবে, এটাই বলছে। তো ধরো তুমি যদি একটা দড়ি নাও, এই দড়িকে তুমি যদি বাড়াও, তুমি যদি এখানে একটা দড়ি নাও, দড়ি নেওয়ার ফলে এটা কি হবে? সাইজে ছোট হয়ে যাবে, মানে সাইজে ছোট বলতেছি, সাইজে কি লম্বা হয়ে যাবে, মানে কি সাইজের পরিবর্তন হয়েছে। ভাই এখানে কি হয়েছে? ভাই এখানে দেখেন দৈর্ঘ্য বাড়ছে কিন্তু সাইড দিয়ে ছোট হয়ে গেছে, দৈর্ঘ্য বাড়ছে সাইড দিয়ে ছোট হয়ে গেছে। তো এইটাই পয়জন বলছে যে দেখো আমি তোমার দৈর্ঘ্য আর তোমার যে ব্যাসার্ধ, ধরো এটা তুমি একটা ব্যাসার্ধ ধরলাম বা ব্যাস ধরলাম, একই কথা, আমি ধরো ব্যাসই বললাম, বই যেহেতু ব্যাস দেওয়া আছে। সো বলছে আমি তোমার ব্যাস আর দৈর্ঘ্যের মধ্যে একটা রিলেশন তোমাকে বলে দিব। তো পয়জনকে আমরা সিগমা দিয়ে ডিনোট করি। ফর্মুলাটা মনে রাখতে হবে, ফর্মুলা হলো সিগমা ইজ ইকুয়াল টু, আচ্ছা আমাকে বলো, সেটা হলো তুমি তোমার মোটা হওয়াকে কন্ট্রোল করতে পারবা নাকি লম্বা হওয়াকে কন্ট্রোল করতে পারবা? তো কোনটাকে কন্ট্রোল করা তোমার হাতে আছে। লম্বাকে আসলে অত পরিমাণ কন্ট্রোল করা যায় না, সবার এটা জেনেটিক্সের ব্যাপার, যে যতটুকু লম্বা সে ততটুকু লম্বাই হয়। যেমন আমি 5 ফিট 11, 5 ফিট 11ই থাকবো, হঠাৎ করে সকালে দেখবো না 6 ফিট 4 হয়ে গেছে। বাট ধরো আমি এখন একটু মোটা আছি, আমি যদি 2-3 মাস খুব ওয়ার্কআউট করি, দৌড়াই ঠোড়াই, তাহলে কি আমি একদম শুকায় যাবো, তাই না? তাহলে কোন জিনিসটা আমাদের কন্ট্রোলে আছে? তাহলে ভাই আমাদের কন্ট্রোলে আছে কি? মোটা হওয়াটা। তাহলে কি সিগমার যে ফর্মুলাটা, সিগমার ফর্মুলাটা এখান দিয়ে মনে রাখবো, সেটা কি? উপরে আমরা বসাই পার্শ্ব বিকৃতি আর নিচে বসাই দৈর্ঘ্য বিকৃতি। ভাই দেখাই যাচ্ছে সিগমার কোনো একক থাকবে না, বিকৃতিরও কোনো একক নাই, দৈর্ঘ্য বিকৃতিরও কোনো একক নাই। বাট এখানে সামনেটা নেগেটিভ আসে। ভাই কেন নেগেটিভ আসে? নেগেটিভ আসার কারণটা হলো যে যদি কেউ দৈর্ঘ্যে বাড়ে ও অবশ্যই ভাইয়া সাইড দিয়ে ছোট হবে, তাই যাতে ওভারঅল ভ্যালুটা যেটা পজিটিভ আসে, তাই কি বাইরেটা নেগেটিভ দেওয়া হয়েছে। তুমি যদি এখানে ফর্মুলা বসাও, পার্শ্ব বিকৃতিকে অনেকে ব্যাস দিয়ে বলে, অনেকে ব্যাসার্ধ দিয়ে বলে। যদি আমি ব্যাস দিয়ে বলি তাহলে কি ডি ফর ডায়ামিটার, তাহলে ফর্মুলাটাকে এভাবে লিখবো। কে বললো না ভাই আমি ব্যাসার্ধ দিয়ে বলবো, তাও কোনো সমস্যা নেই, ফর্মুলাতে কোনো চেঞ্জ আসবে না। তাহলে তখন হবে কি আমার ডেল আর বাই আর, আর নিচে কি হবে আমার ডেল এল বাই এল। সিম্পল, মনে থাকবে, ডি ভ্যালু মনে থাকবে। সিগমার ভ্যালুটা মনে রাখো, সিগমার ভ্যালুটা 0.5 হয় বা হাফ হয়। ঠিক আছে, অনেক জায়গাতে দেখবে লেখা থাকে -1 থেকে হাফ। যদি -1 থেকে হাফ হয় এটা তুমি রেঞ্জ বলা যায়, ঠিক আছে, মানে -1টা আসলে বাস্তবে পসিবল না, হাইপোথেটিক্যাল কেস। বাট তোমার ক্ষেত্রে 0.5টা মনে রাখলেই হবে, ঠিক আছে, এটা মনে রাখলেই হবে যে সিগমার ভ্যালু হাফ হয় জেনারেলি। ওকে, তাহলে এই জিনিসটা মনে থাকবে। ওকে, এবার আমরা আসি শক্তি নিয়ে কথা বলি, এটি আমাদের এই চ্যাপ্টারের লাস্ট টপিক। তারপর আমরা জাস্ট কোশ্চেন করবো। আমি বলছিলাম চ্যাপ্টারটা খুবই ছোট, এটাকে আমরা আস্তে ধীরে পড়াইলেও শেষ হয়ে যাবে। শক্তি নিয়ে কথা বলবো। তো শক্তি জিনিসটা মনে রাখবো কিভাবে তোমাকে বলে দিই। সেটা হলো দেখো, কোনো একটা তারে তুমি যদি চেঞ্জ করো ভাই, ওর ভিতরে কিছু না কিছু একটা হবেই, তাই না? স্টোর হবে, হ্যাঁ ভাই এটা তো কোনো সন্দেহই নেই। ধরো ভাই যদি চিকন হয়ে যায়, তার মানে ওর মধ্যে কিছু না কিছু একটা বল দিছে, ওকে এটা শক্তি দিছে, তাই না? ধরো তুমি একটা, যদি কেউ মনে হয় যে না ভাই শক্তি নেই, একটা গার্ডের হাতে পেঁচাও, দূরে নাও, ছেড়ে দাও, দেখবা হাত একদম জ্বলে নাই হয়ে গেছে। আমি এখানে শক্তিতে আমার মনে রাখার সবচেয়ে ইজিয়েস্ট যে টেকনিকটা, সেটা হলো আমি ফর্মুলা মনে রাখবো কিভাবে। দেখো ধরো তুমি এখানে বল দিলা, ওকে এফ দিছি ভাই, ওর কি ভাই এখানে দৈর্ঘ্যের একটু পরিবর্তন হয়েছে? জি ভাই হয়েছে। ধরো ডেল এল হয়েছে। এখন তোমরা স্প্রিং এর একটা ফর্মুলা বলো, মনে আছে? জি ভাই, স্প্রিং এর ফর্মুলা কি বলতো? স্প্রিং এর ভাই শক্তির ফর্মুলা হলো হাফ কে এক্স স্কোয়ার। জি ভাই, এটা সবার মনে থাকে। আর ভাই এখান থেকে আপনি একটা জিনিস বলেন যে এফ ইজ ইকুয়াল টু কে এক্স, এটা সবার মনে আছে না? জি ভাই মনে আছে। এখন আমি এখানে কি করবো জানো? আমি এখানে করবো কি, কে এর জায়গায় এফ বাই এক্স বসাবো, এই কে এর জায়গায় এফ বাই এক্স বসাবো। যদি আমি এখানে কে এর জায়গায় এফ বাই এক্স বসাই, তাহলে এটা কি আসে বলতো? যদি আমার এফ বাই এক্স আসে, তাহলে এটা হয়ে যাবে কি হাফ ইন্টু ফোর্স ইন্টু এক্স, ফোর্স ইন্টু এক্স। ওকে, এখন এই যে হাফ ইন্টু ফোর্স ইন্টু এক্স, এটাই আমরা এখানে ইউজ করব। আসলে স্প্রিং কি ভাই, স্প্রিংও তার নিজের জায়গায় ব্যাক আসতে চায়, দড়িও তার নিজের জায়গায় ব্যাক আসতে চায়। তাহলে আমার কি, আমি মনে রাখবো একটা ফর্মুলা, সেটা কি আমার হাফ ইন্টু ফোর্স ইন্টু যে পরিবর্তনটা বা ডেল, এটাই হলো কি আমার শক্তির ফর্মুলা, যেটাকে আমরা টোটাল এনার্জি বলা হয়। এটা কি টোটাল? তাহলে আমার টোটাল এনার্জির ফর্মুলা মনে থাকবে হাফ ইন্টু এফ ইন্টু এল। এখন বাকি যে ফর্মুলাগুলো আছে ওটা মনে রাখবো, তুমি আসো শিখাই দিই। দেখো আরেকটা ফর্মুলা তোমাকে কিভাবে শেখাবো, দেখো এটা মনে রাখতে পারবা? জি ভাই পারবো।
ইউ টোটালের আরেকটা ফর্মুলা আছে, ইউ টোটালের আরেকটা ফর্মুলা আছে, সেটা মনে রাখা যায় কিভাবে দেখো। সেটা মনে রাখার টেকনিকটা হলো ইউ টোটাল বাই ভলিউম বলতে পারে জিনিসটাকে, বা একক আয়তনের ফর্মুলা। সেটা হলো তোমার হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি, হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। তোমাকে যদি একক আয়তনে কখনো বের করতে বলে তোমাকে জাস্ট এই ফর্মুলাটাই মনে রাখতে হবে, এর বাইরে আর মনে রাখা লাগবে না। কেউ যদি বলে ভাই টোটালটা বের করেন, তাহলে কি আয়তনটা জাস্ট এখানে গুণ হয়ে যাবে, আয়তনটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে তোমার হাফ ইন্টু এফ ইন্টু ডেল এল তো এমনি মনে থাকবে, এমনি মনে থাকবে। একক আয়তনটা মনে থাকবে, জি ভাই সেম ফর্মেটই, খালি এফ এর জায়গায় বসছে পীড়ন, ডেল এল এর জায়গায় বসছে কি বিকৃতি। ওকে, আরেকটা জিনিস আমি তোমাকে মনে রাখাই দিই, দেখো গামা নিয়ে অনেকে প্যারা খায়, আজকে আর প্যারা খাবা না, শিখে রাখো। আচ্ছা ভাই এখন আমি গামা নিয়ে, গামাকে কিভাবে মনে রাখবো দেখি তো, গামার ফর্মুলা পারে? দাঁড়াও একটা মিনিট। মেসেজ কি আসলো? ততক্ষণে তোমার এটা অ্যান্সার দাও। ওকে, কেউ অ্যান্সার দিছে? আচ্ছা দেয় নাই, আমি বলে দিই। দেখো এটা মনে রাখার ইজিয়েস্ট টেকনিক কি ভাই, আমি হাফ লিখবো, গামা লিখবো। এখন শোনো, যখন গামা আসবে তখন পীড়ন আর বিকৃতি একই সাথে আসতে পারবে না, হয় পীড়ন আসবে নাহলে বিকৃতি আসবে। এখন কথা হবে মনে রাখবো কেমনে, আমাকে বলো তো, পীড়ন আর বিকৃতির মধ্যে কে আগে আসছিল? আগে আসছিল বিকৃতি। তাই যখন বিকৃতি যেহেতু আগে আসছে, তাই বিকৃতি সবসময় আমার উপরে বসবে, আর যখন উপরে বসবে তখন ওর উপরে একটা কি স্কোয়ার দেওয়া হবে, ওর উপর কি দেওয়া হবে ভাই? স্কোয়ার দেওয়া হবে, বিকৃতির কি আমার স্কোয়ার। ইজি মনে রাখা, জি ভাই পারবো। আর একটা যে ফর্মুলা আছে ইউ টোটালের, সেখানে এবার দেখো যখন আবারও গামা আসবে, তুমি যদি পীড়নকে আনো তাহলে আর বিকৃতি আসতে পারবে না, তখন হবে কি আমার 1 বাই পীড়নের স্কোয়ার। তাহলে মনে থাকবে কে উপরে কে নিচে, জি ভাই বিকৃতি আগে আসছে তাই বিকৃতি উপরে, পীড়ন পরে আসছে তাই পীড়ন নিচে। হাফ ইন্টু এফ ইন্টু ডেল এর ভাই মনেই থাকবে, এটা তো ভাই মনে রাখার কোনো ব্যাপারই না। তাহলে এই চারটা ফর্মুলাই আমার শক্তিতে ইউজ হয়, এর বাইরে আর কোনো ফর্মুলা ইউজ হয় না। চারটা ফর্মুলা যেভাবে মনে রাখেছি সেভাবেই মনে রাখবা, তুমি বারবার চেঞ্জ করতে পারবা না। গামা ইকুয়াল টু পীড়ন বাই বিকৃতি দিয়ে বারবার চেঞ্জ করা ভাই এক্সাম হলে টাইম নষ্ট করবে, তাই আমার কাছে ভাই এত টাইম নেই, আমাকে ডিরেক্ট ইউজ করে শিখতে হবে। সবার মনে থাকবে? যদি মনে থাকে তাহলে বলো যে ভাই ক্লিয়ার। ইজি, হাফ ইন্টু এফ ইন্টু এল, একক আয়তনে কি হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি, মোট শক্তির আর্ধের ফর্মুলা কি হাফ ইন্টু গামা ইন্টু বিকৃতির স্কোয়ার, বিকৃতি আগে আসছে, আর হলো হাফ ইন্টু গামা ইন্টু পীড়ন পরে আসছে তাই 1 বাই পীড়নের স্কোয়ার, শেষ। ঠিক আছে, মনে থাকবে সবার? ওকে, আসেন এবার কোশ্চেন করি। দেখো এই কোশ্চেনটাই আমারে জিজ্ঞেস করছিল ভাইবা বোর্ডে, হ্যাঁ কি লেম কোশ্চেন, আমি কোশ্চেন শুনে হাসতেছিলাম। একটি ইস্পাতের তারের উপাদানের ইয়াং গুণাঙ্ক গামা যদি তারের ব্যাস দ্বিগুণ করা হয় তাহলে ইয়াং গুণাঙ্ক কি হবে? তো আপনাদের একটা কথা বলি, ইয়াং এর গুণাঙ্ক বা যে কোনো কনস্ট্যান্ট পীড়নের উপরও ডিপেন্ড করে না, বিকৃতির উপরও ডিপেন্ড করে না। কেন করে না তোমাকে বুঝাই। ধরো তুমি লোহার রড নিলা, একটা রাবার নিলা, এখন ভাই লোহার রডের বাঁকাইতে কি কষ্ট হবে, কারণ কি প্রতিরোধকারী বল বেশি। এখন তুমি ছোট রড নাও আর বড় রড নাও, একই কাহিনী হবে। বাট তুমি যদি রাবারের কেস চিন্তা করো, রাবার বড় নাও বা ছোট নাও, রাবারকে তুমি ইজিলি বেন্ড করতে পারবা। তার মানে আমি কি বোঝাতে যাচ্ছি যে ভাইয়া গামা পদার্থের প্রকৃতির উপর ডিপেন্ড করে, পীড়নের উপরও ডিপেন্ড করে না, বিকৃতির উপরও ডিপেন্ড করে না। তাই এখানে যাই দিক গামা কখনো চেঞ্জ হবে না, গামা ভাইয়া পূর্বের সমানই থাকবে। ঠিক আছে, এটা আমাকে ভাইবা বোর্ডেও জিজ্ঞেস করছিল। ওকে, সেই তো ফর্মুলা। ওকে, নেক্সট, ইয়াং এর গুণাঙ্কের মাত্রা কি? দেখো কোশ্চেনটা দিয়ে দিছে ভাই, বিকৃতির তো মাত্রাই নেই, বিকৃতির তো মাত্রাই নেই। ফর্মুলা হলো ভাই পীড়ন বাই বিকৃতি, পীড়নের মাত্রা ভাই কিছুক্ষণ আগে শিখাইছেন, নিউটন পার মিটার স্কোয়ার, মানে কি এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2, মুখস্থই আছে ভাই। তাহলে কি এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2, শেষ। ইজি কোশ্চেন। এই আগের এগুলো কিন্তু সব ঢাবিয়া জাবিতে আসা, হ্যাঁ শাল দেওয়া নাই মানে এইটা না যে ভাই বই থেকে ইচ্ছা মতো উঠে নিয়ে আসছে, সব ঢাবিতে আসছে আর জাবিতে আসছে, শাল খালি দেওয়া নেই। ওকে, সালফিউরিক অ্যাসিডের আয়তন গুণাঙ্ক যদি এত হয় তাহলে সংনামতা কত হবে? আচ্ছা, তো এই জিনিসটা তোমাদেরকে শিখাই দিই। দেখো যে এটা হলো তোমার গুণাঙ্কে শিখাই দেবে। দেখো আচ্ছা, সংনমতা মানে কি? আচ্ছা, তো সংনমতা ইংলিশে বলি কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর। মানে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর মানে কি, কোন একটা জিনিসকে কত সহজে কম্প্রেস করা যায়। ভাই বিটা বোঝায় যে ওই জিনিসটা তার আয়তন চেঞ্জ করবে কি করবে না,
আর কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর বোঝায় যে ও কত তাড়াতাড়ি নিজেকে চেঞ্জ করবে, ঠিক আছে? মানে বিটা বোঝায় কি, যে ও কি মানে টেন্ডেন্সি বোঝায়, যে ওর চেঞ্জ হওয়া না হওয়ার টেন্ডেন্সি বোঝায়। আর কম্প্রেসিবিলিটি দেখো নামেই আছে কি, কম্প্রেস করা। যদি কারো কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর বেশি হয়, তার মানে বুঝবে কি ওকে কম্প্রেস করা বা ওর শেপ মানে ভলিউম চেঞ্জ করা খুবই সোজা। বাট কারো যদি বিটা বেশি হয়, তাহলে বুঝবা কি ভাই ওকে সহজে আয়তন পরিবর্তন করতে পারবা না। যেমন দেখবা কিছু মোটা ফ্রেন্ড আছে 100 কেজি 110 কেজি, মানে জিম করতেছে কিন্তু আয়তনের কোনো চেঞ্জ নাই। তো ওদের কি ভাই বিটা অনেক বেশি হয়। তো বুঝতে পারতেছো কম্প্রেসিবিলিটি ফ্যাক্টরকে কে দিয়ে ডিনোট করতে পারো? এটা হলো কি আমার 1/β। এটার ফর্মুলা কি? 1/β। এটাকে বলা হয় কি, বাংলায় বলে সংনমক পা। মানে দাঁত মাত কিছু থাকবে না, ঠিক আছে? সংনমক পা। ওকে, তো সংনমক পা জিনিসটা কি, বা সংনমক পা হলো কি, এটারই 1/, করে দিবা। তো দেখো 1/3, দেখো 1/3 আছে। আর এটা কি 10 ইনভার্স 9 হয়ে যাবে। দেখো 10 ইনভার্স 9 হয়ে যাবে। অপশন কি সি, এটা জাবিতে আসছে এটা। তো কোনো ঝামেলা করে নেই। একই পদার্থ ব্যাসার্ধে দুটি তারের দৈর্ঘ্যের অনুপাত 1:2, যে সমান বল দ্বারা তার দুটিকে টানা হয়, তাহলে তার দুটির বিকৃতির পরিমাণ কত হবে? আচ্ছা দেখো, ইজিয়েস্ট কোশ্চেন, ফর্মুলা সারো, ফর্মুলা সার। তুই একটা কলম, এইটারই ধরো ডাবল একটা কলম আছে, দুই জায়গাতেই তুমি একটা, ধরো এখানে আমি হাত দিয়ে টান দিলাম, ওই এটা ডাবলটা তো আমি সেম ফোর্সেই হাত দিয়ে টান দিলাম। তাই বলো তো ভাই, বিকৃতি চেঞ্জ কি হবে ভাইয়া? এর সাইজই ছোট, যদি বল লাগানো হালকা চেঞ্জ হবে। বারবার যার সাইজ ভাই বড়, ওরে যদি ভাই আপনি টান দেন, ওকে একটু বেশি চেঞ্জ দেখাতে হবে। কারণ কি ভাই, ওর কাছে জিনিস বেশি আছে। কথা বুঝে গেছে? মানে এটা ধরো কাইন্ড অফ লাইক ইনপুট আর আউটপুটের মতো। ধরো কেউ ধরো ইনপুট দেয় 50, কেউ ধরো ইনপুট দেয় 100। আর আমি ধরো তোমাদের দুজনকে স্ট্র্যাটেজি দিলাম, সেম স্ট্র্যাটেজি দিছি। যে ইনপুট 50 দেয়, ও ধরো করতে পারলো 100। বার ধরো যে ইনপুট 100 দেয়, ও ধরো করে নিল কি 200। মানে কি দুইজনই কি আমার ডাবল চেঞ্জ করছে, কিন্তু দুজনের ইনপুটে আলাদা আলাদা ছিল। তাহলে বলো তো ভাই, দৈর্ঘ্যের অনুপাত যদি দুইটারই 1:2 হয়, তাহলে বিকৃতির অনুপাত ভাই কত হবে? 1:2ই হবে। কারণ ভাই ওটা সাইজে ছোট, এটা সাইজে বড়। এটা অ্যান্সার কত হবে? 1:2। তুমি যদি ফর্মুলা দিয়ে দেখতে চাও, তাহলে ফর্মুলা দিয়ে দেখো, কোনো ব্যাপার না। গামা নিয়ে কোনো কথা বলে নাই। মানে কি ব্যাপার, পীড়ন ইকুয়াল টু গামা ইন্টু বিকৃতি। ভাই বলছে কি একই বল, তার মানে ভাই পীড়ন তো বাদ, গামা ভাই আমার বাদ, তাহলে কি বিকৃতির অনুপাতে ওইটাই হবে, ঠিক আছে? যদি একই রাখতে চাই, যে সমান বল দ্বারা টানা হয়, তাহলে তাদের একই হবে। ডেল এল বাই এল, ওখানে এক দিলে এখানে হয়, ওখানে দুই দিলে এখানে দুই। এটা লিখলাম না, এটা একই কথা, ঠিক আছে? একজন বলছে কি এ কোনটায়, এটা দুই হবে। ওকে, 2 মিটার দৈর্ঘ্য এবং 1 মিলিমিটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটা তারে 20 কেজি ভর ঝুলিয়ে দেওয়ার ফলে তারটির দৈর্ঘ্য এত বৃদ্ধি পায়, তারটার ইয়াং গুণাঙ্কের মান কত হবে? সেখানে ফর্মুলা বসো, গামা ইজ ইকুয়াল টু 20 কেজি। এফ ভাই অনেকে 20 বসাইতে, 20 না ভাই। দেখো এখানে ডিজিট প্রায় আলাদা আলাদা, তাই আমি একটা কাজ করি, 20 × 9.8 না দিয়ে 10 দিলাম। এরিয়া দিচ্ছে 1 মিলিমিটার স্কোয়ার। ভাই মিটার স্কোয়ার নিলে কত হয়? 1 মিলিমিটার স্কোয়ার মানে কি, 1 মিলিমিটার হলে কত হয়তো 10 ইনভার্স 3, স্কোয়ার আছে 10 ইনভার্স 6 হবে। আসলে কি কারো সমস্যা নেই এটাতে? 10 ইনভার্স 6 এসআই এককে বসাইতে হবে সব। আচ্ছা সরি, এফ বাই এ তো, তাই না? এ নিচে বসবে আর উপরে বসবে হলো, আর দৈর্ঘ্য হলো 2, আর পরিবর্তন হয়েছে কত? 2 মিলিমিটার। মানে কি ভাই 2 × 10 ইনভার্স 3। তো ইজি কোশ্চেন। এখন জাস্ট কাটাকাটি করো। দেখো 2 আর 2 কাটাকাটি, এখানে হলো তোমার 2 × 10⁻², 10 ইনভার্স 6। 6 আর 3 মিলে হবে 7, 8, 9, 9 উপরে যাবে। এখানে আছে 10, 11। দেখো এখানে 10⁻², 6 আর 3 হলো 9, 9 উপরে যাবে, প্লাস হবে, দুইটা শূন্য পাবে, মানে কি 10, 11, মানে কি 2 × 10⁻11। 2 এর কাছাকাছি আছে কত? 1.96। তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার হলো আমার বি। ওকে, 1 মিলিমিটার স্কোয়ার তারের দৈর্ঘ্য এত, ব্যাস এত, অসহ পীড়ন এত, অসহ ওজন কত হবে? তো ভাই পীড়ন মানে কি বলতো? ভাই পীড়ন মানে হলো এফ বাই, এফ মানেই তো ওজন, তাই না? মানে কি ভাই ওজন বাই এরিয়া। সো 1 মিলিমিটার স্কোয়ার মানে কি তোমার এখানে 1 × 10⁻6। পীড়ন দিছে কত? 6 × 10⁻7। আর দেখো ব্যাস দৈর্ঘ্য কোনো কিছুই কোনো দরকার নাই, যাই আসে না, এটা ফাউ ফাউ ডাটা দিছে। তাহলে ওজন লাগবে 6, 7। তাহলে হলো তোমার 6, 7, 6 আসে আনসার। এটা কি দিল?
আচ্ছা দেখো তো, কোশ্চেনটা আমি ভুলই তো আছে মনে হচ্ছে। এফ বাই এ, হ্যাঁ এফ ওজন মানেই তোমার বল, এরিয়া দিছে 10/6, এটাও ঠিক আছে। আচ্ছা এটার অ্যান্সার হবে তোমার 6 হবে, ঠিক আছে, এখানে ভুল আছে অপশনে, অপশনে ভুল আছে, ঠিক আছে, এটার অ্যান্সার 6 হবে, হয়তো বা অন্য জায়গার অপশন এখানে কপি পেস্ট করছে। ওকে নেক্সট যাই। একটা তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 মিলিমিটার স্কয়ার, অসহ ভার দেওয়া এত, অসহ পীড়ন কত হবে? তবে পীড়ন তবে জানি, এটা এটা দেখো, এটা করি, এটা আই গেস টাইপের, এটা ঠিক দিছে। ভার মানে কি ভাই, আর অসহ দেখে কোনো স্ট্রেস নেওয়ার দরকার নেই, ঠিক আছে, তুমি ফোর্সই বসাবা। 40 × 10 দিয়ে দাও, সমস্যা নেই, 9.8 ধরবো না, এটাকে দিয়ে দাও তুমি হলো 1 × 10⁻6, সো 10⁻2, 10⁻6 উপরে যাবে, 10⁻8 হবে। এই যে দেখো 4 × 10⁻8, অ্যান্সার হবে আমার সি। ওকে, 9b দিয়ে ভাগ হবে, 9.8 দিয়ে ভাগ হবে, কিন্তু 9.8 দিয়ে কেন ভাগ হবে? এখানে তো আমার সব দেখো একক দশক সব নিউটনে দেওয়া, সব নিউটনে দেওয়া, ভাগ হবে না তো। ওকে, তাহলে এটার অ্যান্সার কি আমার সি। ওকে, তাহলে এটা তো পেইড বেসিডি ক্লাস, সো সমস্যা নেই, ভর্তি হওয়া লাগবে না, টাকা দেওয়া লাগবে না, চিল। ওকে নেক্সট যাই। 1 মিলিমিটার স্কয়ার প্রস্থচ্ছেদের একটা তারে 10 কেজি ভর ঝুলানো আছে, ভর ঝুলানো অবস্থায় তারটার দৈর্ঘ্য হয় এত। আচ্ছা, ভরটি সরিয়ে নিলে তারটার দৈর্ঘ্য এত কমে আসে, মানে কি চেঞ্জ হয়, এটা আসলে কি ডেল এল, দেখছো, এটা ঢাবিতে আসছে, কত সুন্দর একটা কোশ্চেন। বলছে কি ইয়াং এর গুণাঙ্ক কত, দেখো ঠান্ডা মাথায় করো। এফ দিছে 10 × 10, এরিয়া দিছে হলো এই যে 1 × সব জায়গায় কি মিলিমিটার স্কোয়ারই দেয়, দেখছো, মানে সব জায়গায় 1 মিলিমিটার স্কোয়ার। ওকে, তোমার বারেও 1 মিলিমিটার স্কোয়ারই দিবে। আচ্ছা আমি এটা বারবার উপরে কেন বসাচ্ছি, নিচে হবে 1 × 10⁻6। আচ্ছা, পরিবর্তন কত বলছে, দেখো এটাই পরিবর্তন, কারণ কি শুরুতে একটা ছিল, কমে গেছে, কমা মানেই তো চেঞ্জ। এই কোশ্চেনটা একটু ল্যাঙ্গুয়েজটা ঘুরাই দিছে, 0.02, সরি 0.02 নিচে বসবে, ডেল এল না, কি রে আমি ভুল বসাচ্ছি কেন। আচ্ছা এল কত ভাই শুরুতে, এখন দেখো, এখন এখানে অনেকেই অনেকেই এল বসাবে 4.02, বাট হবে না ভাই, বলছে কি ঝুলানো অবস্থায়, ওইটা ওর শুরুতে ছিল না, ঠিক আছে, আমি তোমাকে আঁকাই দেখো, ওইটা শুরুতে ছিলই না, ও শুরুতে এখানে ধরো কিছু একটা আছে, এই ঝুলানো অবস্থায় ওর দিচ্ছে 4.02, তার মানে আসলে কত ভাই, আসলে হলো এই 0.02টা বাদ দিতে হবে, তুমি যদি এটাকে সরায় নাও তাহলে আসলে কত ভাই, আসলে হইলো 4 মিটার, 0.02 বাদ দিতে হবে, তাই অনেকে এখানে সিলি মিস্টেক করবে, ঠিক আছে, এই জন্য আমি কোশ্চেনটা আনছি, ঠিক আছে 4। এবার কাটাকাটি করো, এটাকে তুমি ধরো 10⁻2 দাও, 10⁻2 দাও, ওকে কাটাকাটি করেন, সো 2 × 4, 10⁻2, এটা উপরে যাবে, 10⁻4 হবে, এটা উপরে যাবে, 10⁻10 হবে, 2 × 10⁻10, 2 × 10⁻10, অপশন নাম্বার ডি। সো বুঝে গেছে, কোশ্চেনটা ভালো ছিল, হ্যাঁ গুড কোশ্চেন। ওকে, সো কোশ্চেন ঠান্ডা মাথায় পড়তে হবে, ভুলভাল করা যাবে না। একটি তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এত, তারটার এত পার্সেন্ট বৃদ্ধি করায়, বৃদ্ধি করার জন্য এত বল প্রয়োগ করা হলে, এটি মনে আজকে শেষ করছেন, দেখো এটা করাই আমি শেষ করবো, দেখছো যত কোশ্চেন আসছে সব গামা দিয়েই আসছে, এর বাইরে কিছুই দেয়নি, ওই এক ফর্মুলা, মানে বাকিদের পাত্তাই দেয়নি, তাহলে বাকিগুলা না পড়াইলেও হইতো, বুঝতে পারছো, সোজা হিসাব। দেখো আবারও এফ দিবা, আবারও এরিয়া দিবা, আবারও পরিবর্তন দিবা, দেখো বলছে কি 10% চেঞ্জ হয়, 10% চেঞ্জ হওয়া মানে কি, তোমার ডেল এল হলো কি 0.1 অফ এল, তোমার এখানে ডেল এল বসবে কি ভাই, 0.1 অফ এল, আর উপরে বসবে তোমার কত এল, এল এল কাটাকাটি, তাহলে এটা 10⁻1, 10⁻5, উপরে গেলে হবে কত 6 আর 5 কত 11, তাহলে 2 × 10⁻11, 2 × 10⁻11 শেষ। এইচ ডাব্লিউ দেন ভাইয়া, ওকে, তাহলে তোমাদের এইচ ডাব্লিউ হইলো ডিউ আর জিউতে আসে যতগুলো কোশ্চেন আসছে, অথবা ডিউ আর জিউ বাদ দাও, এ ইউনিট কোশ্চেন ব্যাংক আশা রাখি সবার কাছে আছে, এ ইউনিট কোশ্চেন ব্যাংক সবাই সলভ করবা পুরাটা, এ ইউনিট কোশ্চেন ব্যাংকে যতগুলা প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন আসছে, যে ভার্সিটিতে আসো সবগুলো তুমি সলভ করবা, ঠিক আছে, আর সাথে তোমার এই কোশ্চেন গুলো পিডিএফ তো দিয়েই দিব, সমস্যা নেই, সাথে তোমার এই কোশ্চেন গুলো সলভ করবা। ওকে, আজকের ক্লাসটা এতটুকুই, সবাই ভালো থাকেন, খুশি থাকেন, আর সিরিয়াস হয়ে পড়েন, ঠিক আছে।
তোমাদের কাছ থেকে আমরা অনেক কিছু এক্সপেক্ট করি। আশা রাখি তোমাদের দিয়ে একটা সুন্দর একটা র্যাঙ্ক আসবে। তো আশা রাখি তোমরা পারবা। ওকে, সবাই ভালো থাকো, ঘুমায় যাও, গুড নাইট।